আজকেই তোমাদের শেষ হলো জীবন বিজ্ঞান পরীক্ষা। পরের দিন পরীক্ষা তোমাদের হচ্ছে ভৌত বিজ্ঞান। তো আগের পরীক্ষায় কী হয়েছে সেই ভাবনা চিন্তা নিয়ে পরীক্ষা দিলে হবে না। লাস্ট পরীক্ষাটা তোমরা ভালো করে দিও। আর ভৌত বিজ্ঞানের যে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে আমি লিখেছি সেগুলো তোমরা একটু টুকে নিও, নোট করে নিও, এগুলোই পড়ো, দেখবে এর মধ্যে থেকে অনেকগুলোই কমন পেয়ে যাবে। প্রথমে কোশ্চেন হচ্ছে স্থিতিশীল উন্নয়ন কি। এর আগেও যে সাজেশন দিয়েছিলাম এর মধ্যে এই কোশ্চেনটা দিয়েছিলাম। আর ভিডিও শেষে আমি এটা স্ক্রিনশট মেরে দিয়ে দেবো। হ্যাঁ, স্থিতিশীল উন্নয়ন কি, সৌরশক্তির প্রধান ব্যবহারগুলি উল্লেখ করো, বর্জ্য থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। ওই সৌরশক্তির প্রধান ব্যবহার তিনটি। হ্যাঁ, বিশ্ব উষ্ণায়ন কি, বিশ্ব উষ্ণায়ন হ্রাসের কারণগুলি লেখো, বায়ুমণ্ডলের কোন স্তরগুলির মধ্যে, হ্যাঁ, কোনটিতে চাপ সব থেকে বেশি থাকে, উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুমণ্ডলের উষ্ণতা হ্রাস বা বৃদ্ধির পরিবর্তন কি ঘটে, মানে উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের কি পরিবর্তন ঘটে, বয়েল ও চার্লসের সূত্রের মধ্যে কোনটি মানে কোন ভৌত রাশিটি ধ্রুবক থাকে, মানে দুটোর মধ্যেই সেম থাকে। ঠিক আছে, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা কিভাবে আসে, এটা খুব ইম্পর্টেন্ট। আর এখান থেকে এটাও পড়ে রাখতে হবে যে পরম শূন্য উষ্ণতা কাকে বলে। ওই যে বললাম না যে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ব্যাখ্যা দাও, মানে সূত্রটা কিভাবে আসে সেটা লিখলে লাস্টে তোমরা সংজ্ঞাটাও দিয়ে দেবে, না হলে কিন্তু 1 নম্বর কেটে নেবে। তারপরে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করো, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য, তাপ পরিবাহিতা কাকে বলে, এর একক লেখো। যদি বলে সিজিএস একক লিখতে তাহলে সিজিএস লিখবো, এসআই বললে এসআই লিখবো, মানে এক্সট্রা কিছু লিখে দিলে হবে না, কেননা এক্সট্রা কোনো নাম্বার দেবে না। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে দ্বিধাতব পাত কাকে বলে, দ্বিধাতব পাতের ব্যবহার লেখো। তাপীয় রোধ কি, তাপীয় রোধ ও তড়িৎ রোধের সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখো, মানে পার্থক্য দেবে, মানে কি মিল আছে আর কি অমিল আছে। ইনভার কি, এটা খুব আছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে দৈর্ঘ্যের একক থাকে না, তাপমাত্রার উল্লেখ থাকে কেন, এটা খুব ভালো। তারপরে আরেকটা কোশ্চেন হচ্ছে ডেল্টা ডেল্টা ওয়ান ইকাল টু I1 প্লাস I2 মাইনাস অ্যাঙ্গেল এ, এটা প্রমাণ করো, এটা তোমার আলোক চ্যাপ্টারে আছে। তারপরে হাইপার মেট্রোপিয়া ও মায়োপিয়া বলতে কি বোঝো, মানে কোন মানে কোন লেন্স ব্যবহার করা হয়, মানে হাইপার মেট্রোপিয়ার ক্ষেত্রে কোন লেন্স ব্যবহার করা হয়, মায়োপিয়ার ক্ষেত্রে কোন লেন্স ব্যবহার করা হয়, এগুলো একটু পড়ে নেবা। তো শুদ্ধ বর্ণালী গঠনের শর্তগুলি, এটা খুব ইম্পর্টেন্ট, আসবেই পরীক্ষা, আমি বলে দিলাম। শুদ্ধ বর্ণালী গঠনের শর্তগুলি কি কি, তাহলে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের ওপর কিভাবে নির্ভর করে। তারপরে হচ্ছে পরম প্রতিসরাঙ্ক ও আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলতে কি বোঝো, আলোর বিক্ষেপণ কি, পরিপূরক বর্ণ কি, তারপরে কোনো লেন্স উত্তল না অবতল হাতে নিয়ে কিভাবে বুঝবে, তারপরে লেন্সের আলোক কেন্দ্র কি, হ্যাঁ, তারপরে আলোক কেন্দ্রগামী রশ্মির চ্যুতি কত হয়, উত্তল লেন্সের অভিসারিক ক্রিয়া ব্যাখ্যা করো, চিত্র সহ লিখে দেবে অ্যারো চিহ্ন করে। তারপরে আছে যে উত্তল ও অবতল লেন্সের ফোকাস বিন্দু বলতে কি বোঝো, এই যে ফোকাস বিন্দু বলছে উত্তল লেন্স আর অবতল লেন্স, ডায়াগ্রামটা এঁকে ওটা তীর চিহ্ন করে ওরা বুঝিয়ে দেবে যে এটাই তোমাদের মানে ফোকাস বিন্দু। ঠিক আছে, তা স্নেলের সূত্রের সাহায্যে আলোকের বিচ্ছনের কারণ ব্যাখ্যা করো, এটা আসবে। রামধনু শুদ্ধ না অশুদ্ধ বর্ণালী, সেটা ব্যাখ্যা করো। শূন্য মাধ্যমে আলোকের বিচ্ছন হয় না কেন, ভাস্বর ব্যতির ব্যবহারের চেয়ে সিএফএল ব্যবহারের দুটি কারণ, লেন্সের সূত্র করবে, ওহমের সূত্র করবে, গাণিতিক রূপগুলো দিয়ে দিতে হবে। হ্যাঁ, যে গাণিতিক রূপগুলো থাকে, আর এইগুলো কি, এগুলো সাইড দিয়ে লিখে দেবে এগুলো। তারপরে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, ডান দিক বাঁ দিক, ওই ছবি এঁকে, মানে ওই যে মানুষ একটা মানে সাঁতার কাটছে ওইটা দেখা, ওইটা তো আর ছবি আঁকা যাবে না, মানে কোন দিক যাচ্ছে সেটা অ্যারো চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিতে হবে। বাল্যচক্রের নীতি, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে, কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। ঠিক আছে, তারপরে অষ্টক সূত্র, NaCl ও HCl এর লুইস ডট গঠন, এটা এসে বসে রয়েছে। তারপরে N2 অণুর গঠন ব্যাখ্যা করো, এটাও আসবে। তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন ব্যাখ্যা করো, ধাপগুলি যে ধাপগুলো আছে সেইগুলো, হেবার পদ্ধতির মাধ্যমে যে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন করা হয় সেটার ধাপগুলো লিখবে, পাঠে পাঠে লিখবে, সব একবারে লিখে দিও না। তাহলে H2S প্রস্তুতিতে গাঢ় H2SO4 ব্যবহার করা হয় কেন, মানে হাইড্রোজেন সালফাইড প্রস্তুতিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় না কেন। ঠিক আছে, এটা ভালো। নাইট্রোলিয়াম কি, এটা আসবে, এটি কিভাবে উৎপন্ন করা হয় সমীকরণ সহ করবে, এটা নাইট্রোলিয়াম কি কিভাবে প্রস্তুত করা হয় বা উৎপন্ন করা হয় সেটা সমীকরণ সহ লিখবে। তারপরে অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি ব্যাখ্যা করো, স্পর্শ পদ্ধতিতে H2SO4 উৎপাদন ব্যাখ্যা করো।
ঠিক আছে। আরেকটা কোশ্চেন কি না, কপার সালফেট তড়িৎ বিশ্লেষণে অ্যানোড ও ক্যাথোড যে বিক্রিয়াগুলি ঘটে সেগুলি লেখো। তো জৈব যৌগ ও অজৈব যৌগের মধ্যে 3টি পার্থক্য লেখো। কার্বনের ক্যাটিনেশন ধর্ম খুব ইম্পর্টেন্ট। অ্যাসিটিলিনের শিল্প উৎস ও ব্যবহার, এগুলো সব খাতায় তোমরা লিখে নেবে। তারপরে হচ্ছে পলিমারাইজেশন বিক্রিয়ার একটি উদাহরণ দাও। তারপরে আইইউপ্যাক নামকরণ যেগুলো আছে আমি লাস্টে বলছি। বলছে কীভাবে ইথেন ও ইথিন এর মধ্যে পার্থক্য নিরূপণ করবে, মানে কোনটা ইথেন আর কোনটা ইথিন। ঠিক আছে। তার ডিনেচার স্পিরিট কি, এটা আসবেই। ইথিলিন ও অ্যাসিটিলিনের দুটি ব্যবহার। ঠিক আছে। এবার ইউপ্যাক নামকরণের মধ্যে যে কার্যকারীমূলক শনাক্তকরণ করতে দেয়, কার করবে না ইথিলিন করবে, ইথিলিন না, ইথানল করবে, অ্যাসিটিলিন হবে, এটা অ্যাসিটিলিন হবে, অ্যাসিটিক অ্যাসিড হবে, আর মিথানল হবে। হ্যাঁ, এই কার্যকারী মূলক যে শনাক্তকরণ করতে দেয় সেগুলোর মধ্যে এগুলো করবে ইথানল, অ্যাসিটিলিন, অ্যাসিটিক অ্যাসিড আর মিথানল। ঠিক আছে, এগুলো ভালো করে পড়বে, আশা করি অনেকগুলোই পেয়ে যাবে। মানে একটা পরীক্ষা খারাপ হয়েছে বলে পরের পরীক্ষাটা যে খারাপ হবে এমন কোনো কথা না। লাস্ট পরীক্ষা তোমরা ভালো করে দাও, তোমাদের পরীক্ষা ভালো হোক। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। ভালো থেকো, বেস্ট অফ লাক পরের দিনের পরীক্ষার জন্য।